বিশ্ব রাজনীতিতে এখন সবথেকে বড় পরিবর্তন হচ্ছে একটাই, পুরনো বন্ধুত্ব ভাঙছে, নতুন জোট তৈরি হচ্ছে। যে দেশগুলো একটা সময় নিজেদের আঞ্চলিক শক্তি হিসেবেই সীমাবদ্ধ রাখত, তারা এখন বিশ্বমঞ্চে নিজেদের প্রভাব বাড়াতে মরিয়া। বিশেষ করে পশ্চিম এশিয়া এবং দক্ষিণ এশিয়াকে ঘিরে নতুন এক ভূ রাজনৈতিক লড়াই শুরু হয়েছে। আর সেই লড়াই শুধু অর্থনীতি বা কূটনীতির নয়, সরাসরি সামরিক শক্তি, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং পরমাণু অস্ত্রকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে। গত কয়েক বছরে পৃথিবী বুঝে গেছে, যুদ্ধ এখন শুধু সীমান্তে হয় না, যুদ্ধ হয় জ্বালানির ওপর নিয়ন্ত্রণ নিয়ে, সামরিক জোট নিয়ে, প্রযুক্তি নিয়ে, এমনকি ধর্মীয় প্রভাব বিস্তার নিয়েও। ইউক্রেন যুদ্ধ, গাজা সংঘাত, ইরান ইসরায়েল উত্তেজনা, সবকিছু মিলিয়ে গোটা বিশ্বের শক্তির ভারসাম্য নড়ে গেছে। আর এই অস্থির পরিস্থিতির সুযোগ নিয়েই কিছু দেশ নিজেদের নতুন করে প্রতিষ্ঠা করতে চাইছে। সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই নতুন সমীকরণে ধর্মকে আবার রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার প্রবণতা বাড়ছে। একসময় ঠান্ডা যুদ্ধের রাজনীতিতে আদর্শ ছিল প্রধান অস্ত্র, এখন তার জায়গা নিচ্ছে ধর্মীয় পরিচয়ভিত্তিক কৌশলগত জোট। আর সেই কারণেই আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে ঘুরতে শুরু করেছে একটা শব্দ, ইসলামিক নেটো। এই শব্দটা নিছক রাজনৈতিক প্রচার নয়, এর পেছনে রয়েছে বহুদিনের পরিকল্পনা, আঞ্চলিক ক্ষমতার হিসেব এবং সামরিক বাস্তবতা। বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিবর্তিত পরিস্থিতি এই ধারণাকে আরও শক্তি দিচ্ছে। কারণ উপসাগরীয় দেশগুলো এখন বুঝতে পারছে, শুধুমাত্র আমেরিকার নিরাপত্তা ছাতার ওপর নির্ভর করে থাকলে ভবিষ্যতে বিপদ বাড়তে পারে। এই জায়গাতেই সামনে উঠে আসছে পাকিস্তান। দীর্ঘদিন ধরে ইসলামাবাদ নিজেকে মুসলিম বিশ্বের একটা গুরুত্বপূর্ণ সামরিক শক্তি হিসেবে তুলে ধরতে চেয়েছে। তাদের সবথেকে বড় অস্ত্র একটাই, পরমাণু ক্ষমতা। মুসলিম বিশ্বের মধ্যে একমাত্র পরমাণু শক্তিধর রাষ্ট্র পাকিস্তান। আর সেই পরিচয়কে ব্যবহার করেই তারা বহু বছর ধরে নিজেদের রাজনৈতিক গুরুত্ব বাড়ানোর চেষ্টা করেছে। এবার সেই কৌশল আরও বড় আকার নিতে চলেছে বলেই আশঙ্কা তৈরি হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ সম্প্রতি স্থানীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কিছু ইঙ্গিত দিয়েছে, যা শুধু দক্ষিণ এশিয়া নয়, গোটা পশ্চিম এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে নাড়িয়ে দিয়েছে। তার দাবি, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে যে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে ভবিষ্যতে তুরস্ক এবং কাতারও যোগ দিতে পারে। অর্থাৎ ধীরে ধীরে তৈরি হতে পারে একটা বৃহত্তর সামরিক এবং অর্থনৈতিক জোট। পাকিস্তানের একটা চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ বলেছেন, যে সমঝোতাটা চূড়ান্ত হয়েছে তা আংশিকভাবে চূড়ান্ত হয়েছে, কিংবা এখনও চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে, তা বর্তমানে অগ্রগতির মধ্যেই আছে। এটি ভবিষ্যতের জন্য একটা ব্যবস্থা, যার মধ্যে বর্তমান পরিস্থিতিও স্বাভাবিকভাবেই অন্তর্ভুক্ত রয়েছে। আর সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে ইতিমধ্যেই যে চুক্তি রয়েছে, তাতে যদি কাতার ও তুরস্কও যোগ দেয়, তাহলে আমাদের এই অঞ্চলের দেশগুলোর মধ্যে এমন একটা অর্থনৈতিক এবং প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠাকে আমরা স্বাগত জানাব। এর ফলে বাইরের অঞ্চলের ওপর নির্ভরতা কমবে। অবশ্যই বিশ্বে পারস্পরিক নির্ভরতা থাকবেই। একটা আন্তর্জাতিক সম্প্রদায় রয়েছে যেখানে সব দেশ অর্থনৈতিক এবং অন্যান্য দিক থেকে পরস্পরের সঙ্গে যুক্ত। কিন্তু নিজেদের অঞ্চলের শান্তি বজায় রাখার জন্য আমি মনে করি এই চুক্তি কারো বিরুদ্ধে নয়, বরং আমাদের অঞ্চলের শান্তি বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখান থেকে শুরু হয়েছে বিতর্ক, কারণ এই চারটে দেশ একসঙ্গে এলে যে শক্তির সমীকরণ তৈরি হবে, সেটা একেবারেই নতুন। পাকিস্তানের হাতে রয়েছে পরমাণু অস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। তুরস্কের হাতে রয়েছে আধুনিক সামরিক প্রযুক্তি এবং ড্রোন যুদ্ধের অভিজ্ঞতা। সৌদি আরব, কাতারের হাতে রয়েছে বিপুল অর্থশক্তি এবং জ্বালানি সম্পদ। এই চারটে স্তম্ভ যদি সত্যি একসঙ্গে আসে, তাহলে তা শুধু একটা আঞ্চলিক জোট থাকবে না, বরং ভবিষ্যতের বড় সামরিক ব্লকে পরিণত হতে পারে। আর সেখানেই ভারতের উদ্বেগ বাড়ছে। কারণ ভারত খুব ভালোভাবেই জানে, পাকিস্তান কখনো শুধুমাত্র প্রতিরক্ষার রাজনীতি করে না, তারা সবসময় ভারতের বিরুদ্ধে কৌশলগত চাপ তৈরি করার চেষ্টা করেছে। কখনো জঙ্গি সংগঠন ব্যবহার করে, কখনো আন্তর্জাতিক মঞ্চে প্রচার যুদ্ধ চালিয়ে, কখনো চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে, এবার তারা ধর্মীয় ঐক্যের আবেগকে ব্যবহার করে বৃহত্তর সামরিক জোট তৈরির পথে হাঁটছে বলেই মনে করছে কূটনৈতিক মহল। সবথেকে উদ্বেগের বিষয় হলো, এই জোটের কেন্দ্রে রয়েছে পরমাণু ছাতার ধারণা। অর্থাৎ পাকিস্তান যদি নিজের পরমাণু শক্তিকে মুসলিম বিশ্বের নিরাপত্তার প্রতীক হিসেবে তুলে ধরতে শুরু করে, তাহলে সেটার রাজনৈতিক প্রভাব অনেক বড় হবে।
কারণ মধ্যপ্রাচ্যের বহু দেশ দীর্ঘদিন ধরেই ইসরায়েলের সামরিক শক্তি এবং ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতা নিয়ে উদ্বিগ্ন। সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান নিজেকে রক্ষাকর্তা হিসেবে তুলে ধরতে চাইছে। এই কৌশল নতুন নয়। একসময় আমেরিকা নেটো গড়ে তুলেছিল সোভিয়েত ইউনিয়নকে ঘিরে ফেলতে। সেখানে মূল ধারণা ছিল এক সদস্য আক্রান্ত হলে সবাই মিলে তার পাশে দাঁড়াবে। পাকিস্তান এখন সেই একই মডেলকে ধর্মীয় পরিচয়ের সঙ্গে মিলিয়ে ব্যবহার করতে চাইছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। আর এই কারণে ইসলামিক নেটো শব্দটা এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে বাস্তবে ছবিটা অনেক বেশি জটিল, কারণ সম্ভাব্য এই জোটের ভেতরেই রয়েছে একাধিক বিরোধ। তুরস্ক এখনও নেটোর সদস্য, অর্থাৎ তারা আনুষ্ঠানিকভাবে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোটের অংশ। আবার সৌদি আরব এবং কাতারের মাটিতে রয়েছে আমেরিকার বড় সামরিক ঘাঁটি। ফলে প্রকাশ্যে আমেরিকার স্বার্থের বিরুদ্ধে গিয়ে তারা কত দূর যেতে পারবে সেটা বড় প্রশ্ন। কিন্তু এখানেই রাজনীতির আসল খেলা। মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন বুঝতে পারছে আমেরিকা সবসময় তাদের নিরাপত্তা নিশ্চিত করবে না। ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার সময় সেই সীমাবদ্ধতা স্পষ্ট হয়েছে। ফলে তারা নিজেদের বিকল্প নিরাপত্তা কাঠামো তৈরি করার কথাও ভাবছে। আর সেই সুযোগটাই কাজে লাগাতে চাইছে পাকিস্তান ও তুরস্ক। বিশেষ করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বহুদিন ধরেই মুসলিম বিশ্বের নেতৃত্বের স্বপ্ন দেখছেন। অটোমান সাম্রাজ্যের পুরনো গৌরব ফিরিয়ে আনার ইঙ্গিত তিনি বহুবার দিয়েছেন। সেই কারণেই তুরস্ক এখন শুধু ইউরোপ নয়, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং দক্ষিণ এশিয়াতেও নিজের প্রভাব বাড়াতে চাইছে। সামরিক ক্ষেত্রেও তুরস্ক গত কয়েক বছরে বড় শক্তি হিসেবে উঠে এসেছে। তাদের তৈরি ড্রোন এখন বিশ্বের বিভিন্ন যুদ্ধে ব্যবহার হচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ হোক বা আর্মেনিয়া আজারবাইজান সংঘাত, তুর্কির ড্রোনের কার্যকারিতা নজর কেড়েছে। শুধু তাই নয়, তারা এখন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, স্টেলথ যুদ্ধবিমান এবং উন্নত সামরিক প্রযুক্তির দিকেও দ্রুত এগোচ্ছে। পাকিস্তান এই প্রযুক্তিগত শক্তির সঙ্গে নিজের পরমাণু শক্তিকে যুক্ত করতে চাইছে। এই জায়গাতেই ভারতের কৌশলগত চ্যালেঞ্জ বাড়ছে, কারণ ভবিষ্যতে যদি পাকিস্তান তুরস্কর সামরিক সহযোগিতা আরও গভীর হয়, তাহলে ভারতের বিরুদ্ধে নতুন ধরনের চাপ তৈরি হতে পারে। বিশেষ করে ড্রোন যুদ্ধ, সাইবার আক্রমণ, গোয়েন্দা সহযোগিতা এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ক্ষেত্রে এই জোট সমস্যার কারণ হতে পারে। ভারত ইতিমধ্যেই সেই ইঙ্গিতও পেয়েছে। কাশ্মীরে জঙ্গি হামলার পর ভারত যখন সীমান্ত পেরিয়ে সামরিক অভিযান চালায়, তখন তুরস্ক প্রকাশ্যে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল। ড্রোন সরবরাহ থেকে শুরু করে কূটনৈতিক সমর্থন, সব ক্ষেত্রে ইসলামাবাদের পাশে ছিল আঙ্কারা। ফলে নয়াদিল্লি এখন বিষয়টিকে শুধু আঞ্চলিক কূটনীতি হিসেবে দেখছে না, বরং দীর্ঘমেয়াদী নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবেই বিবেচনা করছে। ভারতের বিদেশ মন্ত্রক ইতিমধ্যে স্পষ্ট জানিয়েছে তারাই প্রতিরক্ষা চুক্তির প্রভাব খতিয়ে দেখবে, কারণ ভারতের কাছে জাতীয় নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে এখানে একটা বাস্তব সত্যও রয়েছে। পাকিস্তান যতই বড় বড় কথা বলুক, তাদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত দুর্বল। IMF এর ঋণ ছাড়া দেশ চালানোই কঠিন হয়ে পড়েছে। রাজনৈতিক অস্থিরতা, জঙ্গিবাদ, সেনাবাহিনীর অতিরিক্ত প্রভাব সব মিলিয়ে দেশের ভিতরে স্থিতিশীলতা নেই। সেই অবস্থায় একটা বৃহৎ সামরিক জোটকে নেতৃত্ব দেওয়া সহজ নয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।